কি চলছিল? লাইফ সায়েন্সের আগের দিনে যে রোগ প্রতিরোধ করাচ্ছিলাম, সেই রোগ প্রতিরোধের মধ্যে আমাদের কি প্রোটোজোয়া ঘটিত হয়ে গেছে, তারপরে ছত্রাক ঘটিত হয়ে গেছে, ট্রান্সপারেন্ট ডিজিজের মধ্যে যেগুলো করাচ্ছিলাম, ব্যাকটেরিয়াও কমপ্লিট হয়ে গেছে। এরপরে আজকে কি ভাইরাস ঘটিত যে রোগগুলো আছে সেগুলো আমরা আজকে করাবো। ভাইরাস বলতে কি? ভাইরাস না হলো কোনো জীবিত প্রাণী, না হলো কোনো মৃত জীব আর জড়ের একটা মধ্যবর্তী পর্যায়কেই আমরা ভাইরাস বলে থাকছি। জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়কেই আমরা ভাইরাস বলে থাকছি। তো এই ভাইরাস আমাদের কি করে না, ভাইরাস কি হয় না, দ্রুত একজনকার থেকে অন্য জায়গায় ট্রান্সফার হতে থাকে, একজনের থেকে আর অন্যজনে দ্রুত ট্রান্সফার হতে থাকে। তো এটা ট্রান্সফারের যে মাধ্যম আছে সেই মাধ্যমগুলো আমি বলবো আজকে। বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে ট্রান্সপারেন্ট হয়। তো এর মধ্যে কি, যেমন ভাইরাস এতটাই ডেঞ্জার, এ আমাদের জেনেটিকলি জিন পর্যন্ত, আমাদের অ্যাকচুয়ালি পুরো সেলের জেনেটিকলি নিউক্লিয়াসকে পুরো কমান্ডে নিয়ে নেয়। যেমন করোনা ভাইরাস যখন আমাদের হয়েছিল, করোনা ভাইরাসের সময় কী হয়েছিল, করোনা ভাইরাস আমাদেরকে পুরো আমাদের সেলগুলোতে, আমাদের যেটা নিউক্লিয়াসকে নিজের কমান্ডে নিয়ে নিয়েছিল। যেমন করোনা ভাইরাস একটা সেলে কি করতো, যখন করোনা ভাইরাস হয়েছিল কোষের মধ্যে কি কি থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া থাকে, গোলজি বডি থাকে, রাইবোজোম থাকে, সেন্ট্রোজোম থাকে, নিউক্লিয়াস থাকে, এরকম ভ্যাকুওলস থাকে, এরকম যে জিনিসগুলো আমাদের থাকে কোষের মধ্যে। তো এই কোষের মধ্যে যখন থাকছে, করোনা ভাইরাস ফার্স্ট এলো আমাদের কিসে, অক্সিজেনের মাধ্যমে ফুসফুসে চলে এলো, ফুসফুস থেকে কি করলো না ওখান থেকে রক্তে মিশে গেল, আর রক্তে মিশে পুরো শরীরে একবারই পুরো ট্রান্সফার হয়ে গেল, পুরো শরীরে চলে গেল, প্রত্যেকটা সেলে পৌঁছে গেল। আর যখনই কোষে পৌঁছে গেল, সেই কোষে পৌঁছে যাওয়ার পর এখানে এসে নিউক্লিয়াসকে কমান্ড করে দিল। এখানে যেমন রাইবোজোমের কাজ কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অথবা রাইবোজোমের কাজ কি, প্রোটিন তৈরি করা। তখন এই করোনা ভাইরাস তখন এসে কি বলছিল না, প্রোটিন তৈরি করার জায়গায় এখানে রাইবোজোম করোনা ভাইরাস তৈরি করো, অন্য একটা কমান্ড দিয়ে দিল। এখানে সেন্ট্রোজোমের কাজ কি না, এখানে লাইসোজোম থাকে। সেন্ট্রোজোমের কাজ কি, আমাদের সেলের কি নতুন কোষ বিভাজন করা, নতুন কোষ তৈরি করা, সৃষ্টি করা। সেখানে নতুন সেল তৈরি করার জায়গায় এখানে কমান্ড কি দিয়ে দেবে না, করোনা ভাইরাস তৈরি করো। তখন আমরা নিজেরাই নিজেদের শত্রু হয়ে যাব। তখন আমাদের শরীরে যে করোনা ভাইরাস অ্যাটাক করেছে, সেই ভাইরাস আমরা নিজেরাই আবার নতুন ভাইরাস তৈরি করে অন্যকে আরও স্প্রেড করব। এটা হচ্ছে, এই জন্য কী করতো, তখন স্টেরয়েড জাতীয় ইঞ্জেকশন দিয়ে দিত করোনা ভাইরাস সময়। আর স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে দেওয়া মানে কি, পুরো কার্যকলাপ বন্ধ। আর পুরো কার্যকলাপ যখনই বন্ধ, পুরো শরীরের কার্যকলাপ যদি বন্ধ করে দেয়, কি হবে না, আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা অনেকটা কমে যাবে। যার কারণে ব্ল্যাক ফাঙ্গাস আমাদের রোগের সৃষ্টি, করোনা রোগের পরে ব্ল্যাক ফাঙ্গাসের আক্রান্ত প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল। নর্মালি ফাঙ্গাস থাকে, এই ফাঙ্গাস চোখের এর দিক দিয়ে আস্তে আস্তে কালো করে দিত, এবং সেটা কি ব্ল্যাক ফাঙ্গাসের আকার ধারণ করেছিল, ব্ল্যাক ফাঙ্গাস হয়ে গেছিল। অনেকজনের মৃত্যু ঘটে গেছে এই ব্ল্যাক ফাঙ্গাসের জন্য। তো আজ আমরা পড়ব কি, ভাইরাস ঘটিত যে সমস্ত রোগ আছে সেই রোগগুলো। তো এগুলোকে যেমন আমরা ব্যাকটেরিয়া ঘটিত রোগকে এক জায়গায় নিয়ে এসেছি, সেম এগুলোকেও আমরা এক জায়গায় নিয়ে এসেছি। তো ভাইরাস, তো এই ভাইরাস ঘটিত যে রোগগুলো আছে, এই ভাইরাস ঘটিত রোগগুলোকে আমরা আজ পড়ব। ভাইরাস ঘটিত রোগগুলো আমরা পড়ব, যেমন আমি একটা শর্টকাট ট্রিক্স সেটাকে ব্যবহার করব, সেই শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আমরা পড়ে যাব। যেমন এডে, পইচে, এডে পইচে, ছোগ,
এডে পৌঁছে ছোগ খসড়া, খসড়া হিম হরে। এডে পৌঁছে ছোগ খসড়া হিম হরে। তো এটা হলো আমাদের কি একটা পুরো ভাইরাস গঠিত রোগগুলোর প্রথম অক্ষরগুলো দিয়ে একটা ট্রিক্স, যেটা দিয়ে আমরা সহজেই ইজিলি মনে রাখতে পারবো যে এটা কি ভাইরাস। এডে পৌঁছে ছোগ খসড়া হিম হরে। তো এটা পরপর যদি আমরা পড়ে থাকি রোগগুলো সম্বন্ধে এবারে আমরা জানবো এক একটা রোগ কি, সেই রোগটার কারণ কি সেটা আমরা জানবো। তারপরে কোন ভাইরাস দ্বারা আক্রান্ত একবার পরপর টেবিল অনুযায়ী আমি লিখে দেব। ফার্স্ট এডে, এ ফর হচ্ছে কি এডস, এ ফর হচ্ছে কি এডস। এডস অ্যাকিউরেট ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। এই এডসের পুরো নাম কি? অ্যাকিউরেট ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। তো এই এডস রোগ আমাদের যে হয় মেন কারণ হচ্ছে কি না এর একটা ভাইরাস আছে হিউম্যান ইমিউনো ভাইরাস। এই হিউম্যান ইমিউনো ভাইরাস যখন আমরা আক্রান্ত হয়, কোনো মানুষ যদি আক্রান্ত হয় হিউম্যান ইমিউনো ভাইরাসের দ্বারা, তার কি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমপ্লিটলি ধ্বংস করে দেয়, কমপ্লিটলি ধ্বংস করে দেয়, প্রায় ধ্বংস করে দেয়। যেমন ধ্বংস করে কি, এটা আমাদের ব্লাডে ডাব্লিউবিসিকে আক্রান্ত করে, রক্তের কোথায় আক্রান্ত করে? ডাব্লিউবিসি। আর ডাব্লিউবিসির মধ্যে কি থাকে না লিম্ফোসাইট থাকে। লিম্ফোসাইটের কোন সেলকে? টি সেলকে, টি লিম্ফোসাইটকে আক্রান্ত করে। টি লিম্ফোসাইট কাকে আক্রান্ত করে? এডস রোগ হলে কোন ভাইরাস? এইচআইভি ভাইরাস, হিউম্যান ইমিউনো ভাইরাস। এগুলোর পুরো নাম লিখবো আলাদা করে, হিউম্যান ইমিউনো ভাইরাস। আর এই হিউম্যান ইমিউনো ভাইরাস এখানে কোথায় আক্রান্ত করে না আমাদের ডাব্লিউবিসি, ব্লাডের কোথায়? ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পাসল, শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার কোন জায়গায়? টি লিম্ফোসাইট, লিম্ফোসাইটকে আক্রান্ত করে, লিম্ফোসাইটের টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইটকে আক্রান্ত করে। কাকে আক্রান্ত করে? টি লিম্ফোসাইটকে আক্রান্ত করে। এই টি লিম্ফোসাইটের কাজ কি না টি লিম্ফোসাইট যখনই আমরা কোনো ভাইরাস কোনো ব্যাকটেরিয়া রোগ যখনই আমাদেরকে আক্রান্ত করে, ঠিক সেই অবস্থাতে কি হয় না ঠিক সেই অবস্থাতে আক্রান্ত করার পর ফার্স্ট আমাদের যে অ্যান্টিবডি থাকে, অ্যান্টিবডি সেটাকে চেনার কাজ করে প্রথমে। এ আমাদের শরীরের পক্ষে মানে সঠিক কাজ করবে না ব্যাঠিক কাজ করবে, সেটাকে চিনবে কে? অ্যান্টিবডি। সেই অ্যান্টিবডি চিনে তাকে ঘিরে ধরে রাখে। এরপরে কী করে না মনোসাইট, ডাব্লিউবিসির মধ্যে আছে কি মনোসাইট, মনোসাইট চারিদিকে পুরো শরীরের মধ্যে অ্যানাউন্স করে দেয়, পুরো শরীরের মধ্যে অ্যানাউন্স করে দেয়, অ্যাক্টিভ করে দেয়। এখানে অ্যান্টিবডি ধরেছে, চারিদিকে ঘিরে রেখেছে যে লিম্ফোসাইটকে। লিম্ফোসাইট যে টি লিম্ফোসাইট যে তারপরে তার সঙ্গে লড়াই করে তাকে হত্যা করে। আর তাকে লিম্ফোসাইটকে উত্তেজিত করে কে না মনোসাইট। তো এই লিম্ফোসাইট অ্যাকচুয়ালি আমাদের কোনো ভাইরাস জীবাণু বাইরে থেকে যদি আমাদের অ্যাটাক করে তার বিরুদ্ধে লড়াই করার পরে মেন তাকে মারে কে না লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। এই লিম্ফোসাইট তাকে মেন তার বিরুদ্ধে লড়াই করে। তো এই লিম্ফোসাইটকেই আমাদের করে কি হিউম্যান ইমিউনো ভাইরাস একে ধ্বংস করে দেয়, হিউম্যান ইমিউনো ভাইরাস ধ্বংস করে দেয়। আর এই হিউম্যান ইমিউনো ভাইরাস আক্রান্ত হওয়ার মানে লক্ষণ দেখা দেয় 4.5 বছর 5 বছর পর লক্ষণ দেখা দেয়, কোনো কোনো টাইম 7 বছর 8 বছর পরেও লক্ষণ দেখা দেয়। এটা এতটাই মানে ডেঞ্জার কি অনেক লং টাইম পর এর লক্ষণ আমরা দেখতে পাই। আর এই রোগ যদি একবার হয়ে যায় মেন উপসর্গ কি দেখা দেবে না শরীর পুরো দুর্বল হয়ে যাবে। তারপরে কি হবে না আস্তে আস্তে বিভিন্ন রোগ তাকে আক্রান্ত করতে থাকবে, সেই রোগ তার ঠিকই হবে না, আস্তে আস্তে সে মানে তার মৃত্যু ঘটবে। মেন কি আমাদের শরীরে এটাকে টি লিম্ফোসাইটকে মেরে দেওয়া মানে কি
এই যে ডাব্লিউবিসি লিম্ফোসাইট হচ্ছে আমাদের শরীরের মধ্যে কি, আমাদের যেমন গোটা ভারতবর্ষের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে পুরোকে প্রোটেক্ট করে রেখেছে ইন্ডিয়ান আর্মি। সেই ইন্ডিয়ান আর্মি যদি আমাদের এখান থেকে হাঁটিয়ে দেওয়া হয়, মেরে দেয়, ইন্ডিয়ান আর্মি কেটে, তাহলে পাকিস্তানও কোনো দিন এসে কী করবে, কোনো জায়গা দখল করে নিল, কোনো জায়গায় আফগানিস্তানও কোনো দিন বলবে এখানটা আমার, কোনো দিন বাংলাদেশও বলবে এখান আমার, ভুটানও এসে বলবে আমার, শ্রীলঙ্কাও বলবে এখানটা, এই জায়গাটা। আস্তে আস্তে যে ইচ্ছা সে ভারতবর্ষের উপর মানে ক্যাপচার করতে থাকবে, এসে এখানে ক্যাপচার করে করে যাবে, আস্তে 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 পুরো ভারতবর্ষকে শেষ করে দেবে। ইউক্রেনও বলতে পারে কোনো দিন আমার, ইসরায়েলও বলতে পারে, ফিলিস্তিনও বলতে পারে, যেভাবে করবে। তো যদি ইন্ডিয়ান আর্মি না থাকে, তো এরকম আমাদের শরীরের ইন্ডিয়ান আর্মির মেন কাজ করে কে, লিম্ফোসাইট। তো এই লিম্ফোসাইটকে যে আমাদের ধ্বংস করে দিচ্ছে কে, হিউম্যান ইমিউনো ভাইরাস। যখনই এই এইচআইভি হিউম্যান ইমিউনো ভাইরাস আক্রান্ত হয়ে যায়, তারপর কি হয়, এই লিম্ফোসাইট ধ্বংস হয়ে যায় এবং তার পুরো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। যার ফলে কি, যে কোনো রোগ তার শরীরের মধ্যে একটুকুতেই রোগ জ্বালা সমস্ত কিছু চলে আসবে, সেটা সারতেই সারবে না, সহজে সেটা ঠিকই হবে না, এইভাবে তার মৃত্যু হবে। তাকে প্রচুর কোয়ারেন্টাইনে রাখতে হবে, প্রচুর সেফটিতে রাখতে হবে এইচআইভি আক্রান্ত রোগীদেরকে। তো এই এইচআইভি আক্রান্ত রোগীদের এই রোগ ছড়ায় কিভাবে, এটা কি ব্লাডের মাধ্যমে ছড়ায়। কিসের মাধ্যমে ছড়ায়, ব্লাড রক্তের মাধ্যমে ছড়ায়। যদি কোনো জায়গায় অ্যাক্সিডেন্টালি বলো, কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট ঘটেছে, সেই রক্ত আরও অন্য জায়গায় আছে সেই এইচআইভি পজিটিভ ব্যক্তির রক্ত, এবং অন্য জায়গায় যদি সেই জায়গায় টাচ হয়, স্পর্শ করে, সেই ক্ষেত্রে ঘটতে পারে। দ্বিতীয়ত কিভাবে ঘটতে পারে, কোনো সিরিঞ্জ, একই সুচ দিয়ে কাউকে ইঞ্জেকশন দেওয়া হলো, সেই সিরিঞ্জ আবার ব্যবহার করে, সেই সুইচ ব্যবহার করে অন্য কাউকে দেওয়া হলো, তখন এইচআইভি ছড়াতে পারে। দ্বিতীয়ত কি, সেলুনে যখন চুল কাটা হয়, চুল কাটার সময় সেই খুর দিয়ে একজনকার এইচআইভি ব্যক্তি পজিটিভের তার চুল কাটা গেল, তার কোনো জায়গায় কাটা গেল, ব্লাড বেরিয়ে গেল, তারপরে সেই খুরটাকে রেখে দিল, কিছুক্ষণ পর অন্য ব্যক্তির চুল কাটার সময় দেখবে খুর দেয় একবার, চুল কাটার পরে সেই লাস্টে ছোটো ছোটো যে চুলগুলো থাকে ওগুলো কাটার জন্য খুর ব্যবহার করে, সেই খুর যখন দেয় না, তখন দেখবে অন্য ব্যক্তির সেই এইচআইভি পজিটিভের ব্যক্তি একবার কাটা গেছে, ব্লাড লেগে গেছে, সেটা অন্য একজন ব্যক্তির যদি দিয়ে দেয়, তখন তারও যদি ব্লাড বেরিয়ে যায়, তখন সেই ব্যক্তির এইচআইভি আক্রান্ত হতে পারে, তখন সেই জায়গায় এইচআইভি আক্রান্ত এভাবে ছড়াবে। নর্মালি এটা কি, যে বাইরে রাখলাম কি, এটা মরে গেল মানে কি, কিছুক্ষণ রেখে দিলাম ধ্বংস হয়ে যাবে, হবে না। কারণ ভাইরাস মানেই কি, জীব ও জড়ের একটা মধ্যবর্তী পর্যায়, এটা পরে কিন্তু ভাইরাস বেঁচে থাকবে, ব্লাডটা আমাদের ক্লটিং হয়ে যাবে, কিন্তু ভাইরাস আমাদের বেঁচে থাকবে, ভাইরাস আমাদের বেঁচে থাকে, এইভাবে হয়। দ্বিতীয়ত কিসের মাধ্যমে থাকে, ব্লাডের মাধ্যমে। আর কি এখানে না, জাইগোট যেটা থাকছে আমাদের, জাইগোটের মাধ্যমে কি, স্পার্ম অথবা ওভাম। জাইগোটের মধ্যে কিসে থাকছে, স্পার্ম অথবা ওভাম। গ্যামেটের মাধ্যমে কিসের মাধ্যমে থাকছে, মেলের ক্ষেত্রে কি, আর একটা কি, ফিমেল। মেলের ক্ষেত্রে কি না, স্পার্ম, শুক্রাণু, আর ফিমেলের ক্ষেত্রে কি, ওভাম, ডিম্বাণু। এটার মধ্যে কি, অসুরক্ষিত যদি যৌন মিলন হয়, তখন সেই ক্ষেত্রে কি দ্রুত এটা স্প্রেড করে। স্পার্মের মাধ্যমে বেঁচে থাকছে কি, আর ওভামের মধ্যেও বেঁচে থাকছে। স্পার্মের মাধ্যমে একজন ব্যক্তি থেকে অন্যজন ব্যক্তিতে ছড়ায়, ওভামের মাধ্যমে একজন ব্যক্তি থেকে অন্যজন ব্যক্তিতে ছড়ায়। এটা হলো কি এইচআইভি। এ ফর কি, এডস, অ্যাকিউরেট ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। তাহলে এডস রোগ সম্বন্ধে আমরা জানলাম। ডে ফর কি, ডেঙ্গু। ডে ফর কি, ডেঙ্গু রোগ। ডেঙ্গু রোগটা কি না, ডেঙ্গু রোগ হচ্ছে একটা স্ত্রী অ্যাডিস মশা। স্ত্রী অ্যাডিস মশা যদি কাউকে কামড়ায়, তখন সেই ক্ষেত্রে কি হয় না, ডেঙ্গু রোগ স্ত্রী অ্যাডিস মশার কামড়ের ফলে ছড়ায়, একজনকার থেকে অন্যজনের মধ্যে ছড়ায় ডেঙ্গু রোগ। এতে কি হয় না,
এতে আমাদের প্লেটলেটকে ধ্বংস করে দেয়। ডেঙ্গু রোগ কী করে না প্লেটলেটকে ধ্বংস করে দেয়, প্লেটলেটকে ধ্বংস করে দেয় মানে প্রায় প্রতিদিন 30,000 করে প্লেটলেটকে ধ্বংস করে দেবে, কমিয়ে দেবে। আর প্লেটলেট যদি আমাদের ধ্বংস হয়ে যায় কী হবে না আমরা আস্তে 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 দুর্বল হয়ে যাব। আর যত দুর্বল হয়ে যাব কি না তত আমাদের শেষ পর্যন্ত যদি আমাদের আস্তে আস্তে নেমে যায় 50,000-এর নিচের থেকে যদি আমাদের নেমে যায় তখন শেষ পর্যন্ত 30,000-এ যখন চলে যাবে তখন মৃত্যু ঘটে যাবে। তো এই ডেঙ্গু রোগ মানে এটার মেন লক্ষণ যে আমাদের দেখা দিবে ডেঙ্গু রোগের ক্ষেত্রে জ্বর আসবে, দ্বিতীয়ত কি হবে না প্লেটলেট আমাদের প্রচণ্ড পরিমাণে কমে যাবে। তো এই প্লেটলেটকে আমরা ঠিক স্টেবল অবস্থায় রাখতে হলে অ্যালোভেরার জুস আমরা পান করব, নর্মাল আমরা যদি দুধ পান করি সেক্ষেত্রে থাকবে। আর যদি প্লেটলেটের সংখ্যা ডেঙ্গু অবস্থায় যদি চিকিৎসার পরে যদি আমরা তখন বাড়াতে চাই চিকিৎসার টাইমের সময় হঠাৎ করে ডাইরেক্ট আমরা প্লেটলেট বাড়াতে চাইলে ছাগলের দুধ যদি খাওয়াই তখন ডাইরেক্ট প্লেটলেট বাড়বে ডেঙ্গু রোগের ক্ষেত্রে। ডেঙ্গু রোগ এগুলো লিখে নাও ডেঙ্গু। এই ডেঙ্গু রোগে কি কমে যায় প্লেটলেট, প্লেটলেট কমে যায়। প্লেটলেট কমে যায় ডেঙ্গু রোগের ফলে কি হয় প্লেটলেট কমে যায়। তাহলে ডি ফর কি ডেঙ্গু হলো এডে, পো ফর কি পোলিও, পোলিও। এই পোলিও রোগ আমাদের পোলিও রোগ কি করা হয় না পোলিও রোগ হলো আমাদের একটা কি ভাইরাস না ইন্ট্রো ভাইরাস দ্বারা হয়। তো এই পোলিও রোগের ফলে যে পোলিও ভাইরাস এই পোলিও ভাইরাসের দ্বারা যখন আক্রান্ত হয় কোনো ব্যক্তি আমাদের কি করে না যে নার্ভাস সিস্টেমকে অচল করে দেয়। লিম্ফ আমাদের শরীরে দেখবে রক্ত ছাড়াও আরেকটা তরল পদার্থ বহন করে নিয়ে যায় যেটার নাম হলো কি লসিকা অথবা লিম্ফ। এই লসিকা আমাদের কি করে না পুরো শরীরের সচল অবস্থা কিংবা নাড়াচড়া করতে মানে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে সাহায্য করে লিম্ফ, এটা নার্ভাস সিস্টেমকে চালু রাখে। তো এই নার্ভাস সিস্টেমকে আমাদের সম্পূর্ণ নার্ভাস সিস্টেমকে কোনো অঙ্গের যদি ধ্বংস করে দেয় পোলিও ভাইরাস যে কি করে না সেই জায়গায় প্রবেশ করে কোনো নার্ভাস সিস্টেম লিম্ফে যে সেখানে বসে গেল আস্তে আস্তে সে জায়গায় কী করবে ধ্বংস করে দেবে সেই লিম্ফকে। আর যখন নিয়ে যাবে সেই অঙ্গটা কি হয় বিকলাঙ্গ হয়ে যায়, সেই অঙ্গটা নাড়াচাড়া করতে পারবে না বিকলাঙ্গ হয়ে যাবে। তো সেই জন্য কি পোলিও ভাইরাস এটা হচ্ছে কি পোলিও ভাইরাস। তো পোলিও ভাইরাস কি হয় না লিম্ফকে আমাদের আক্রান্ত করে লসিকাতন্ত্রকে, আর এই লসিকাতন্ত্র কি হয় আমাদের নার্ভাস সিস্টেমকে অচল করে দেয় যার কারণে কোনো অঙ্গ বিকলাঙ্গ হয়। তো এই পোলিও ভাইরাস একটা টাইম হয়েছিল 1992 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তখন ভারতে প্রচুর পরিমাণে পোলিওর রোগী মানে বেড়ে গিয়েছিল। তো এই পোলিওর রোগী যখন বেড়ে গিয়েছিল তখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ভারতকে তাচ্ছিল্য করে বলেছিল যে ভারত কখনোই পোলিও এর থেকে মানে পোলিও ভাইরাসে তাচ্ছিল্য করে হেসেছিল যে ভারত বলেছিল যে আমরা 2016 পর্যন্ত আমরা মোটামুটি সম্পূর্ণ পোলিও রোগ আমরা শেষ করে দেবো, যে কোনো পোলিও রোগ রাখবো না। তখন ভারতে ভ্যাকসিন তৈরি হয়নি, ইংল্যান্ড তখন পোলিও রোগের ভ্যাকসিন তৈরি করেছে, একটা ভ্যাকসিনের দাম 22,000 টাকা করেছিল, ওই 2 ডোপা পোলিও খায়। তখন 1992 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ভারতকে বলেছিল দেখে এসেছিল যে ভারতের থেকে এখনও ভ্যাকসিনই তৈরি হয়নি, ভারত আবার পোলিও নিরাময় করবে। তো তখন সেটা তখনকার যে প্রধানমন্ত্রী ছিল তখন অটল বিহারী বাজপেয়ী তখন এবং তখন যে আমাদের বৈজ্ঞানিকরা ছিল তো সেই বৈজ্ঞানিকরা আমাদের নিরন্তর চেষ্টা করে গিয়েছিল এবং নিরন্তর চেষ্টা করার ফলে আস্তে 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 মোটামুটি আমাদের পোলিওর যে আমাদের 1998 নাগাদ আমাদের পোলিওর ভ্যাকসিন তৈরি করে নেয় এবং ভ্যাকসিন তৈরি করার পর যে আমাদের পোলিও যেমন দেয় আমরা যখন ছোট ছিলাম তখন আস্তে আস্তে পোলিও
ড্রপ খাইয়ে দিত, কারো বয়সও পেরিয়ে গেছে 5 বছর, সবাইকে পোলিও ড্রপ খাইয়ে দিত, আর চলে খেয়ে নে 2 ড্রপও খেয়ে নে। এরকম করে পোলিও ড্রপ খেয়ে মোটামুটি 2006-07 সালের মধ্যে পুরো কমপ্লিট করে দিয়েছে। যখন 2014 সালে দেখা গেল যে পুরো ভারত পোলিও রোগ থেকে মুক্ত, তখন এই পোলিও এমনভাবে ভ্যাকসিনাইজড করা হয়েছিল মুক্ত, তখন 2014 সালে ভারতবর্ষ আমাদের জবাব দিয়েছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে, যে একদিন এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ভারতকে বলেছিল যে পারবে নয়, কিন্তু আজ ভারতবর্ষ আমাদের পোলিওর ভ্যাকসিন তৈরি করে নিয়েছে এবং তখন থেকে পৃথিবীর সমস্ত দেশকে ভারতবর্ষ বলেছিল যে যদি 2 ডোপা ড্রপের জন্য কোনো মানুষের যদি অঙ্গ প্রত্যঙ্গ যদি সঠিক থাকে, তো এটাকে বিনা পয়সায় আমরা গোটা বিশ্বকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মাধ্যমে ফ্রি বিতরণ করব। গোটা পৃথিবীর মধ্যে যে ফ্রি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মধ্যে পোলিওর ভ্যাকসিন বিতরণ করা হয়, সেটা ভারতবর্ষ ফ্রিতে করে। সেটা কে দেয় না ভারত, কোনো টাকা নেয়নি, যেটা ইংল্যান্ড 22,000 টাকা 30,000 টাকা করে দাম রেখেছিল, সেটা এখনও পর্যন্ত ভারত গোটা পৃথিবীতে ফ্রি পোলিওর ভ্যাকসিন আমাদের সাপ্লাই করে। পোলিও রস্যই ফর কি ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা কি না, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের দ্বারা আক্রান্ত হলে কি হয় না জ্বর আসে, ইনফ্লুয়েঞ্জা জ্বর আসে, যাকে কি বলা হয় নর্মালি ফ্লু, শর্টে কি বলা হয় ফ্লু। ইনফ্লুয়েঞ্জাকে শর্টে কি বলা হয় ফ্লু। এই ফ্লু আবার 2 প্রকারের হয়, ফ্লু 2 প্রকারের হয়, একটা বার্ড ফ্লু আর একটা সোয়াইন ফ্লু। বার্ড ফ্লু আর একটা সোয়াইন ফ্লু। বার্ড ফ্লু যেটা আমাদের পশু, যেটা আমাদের পাখির দ্বারা ছড়ায় সেটাকে কি বলা হয় বার্ড ফ্লু। বার্ড ফ্লু পক্ষীর দ্বারা যেটাকে ছড়ায় বার্ড ফ্লু। এটার বার্ড ফ্লুর যে ভাইরাসের নাম এটা হচ্ছে কি H5N1 বার্ড ফ্লু। আর সোয়াইন ফ্লু যে ভাইরাস, এটা প্রথমে শুয়োরের মধ্যে আসে, শুয়োরের মাধ্যমে শুয়োরের থেকে মানুষে ছড়ায়, কিন্তু আমাদের ইন্ডিয়ায় মানুষ তো শুয়োরের কাছে ইজিলি যায় না। এটা ইউরোপিয়ান যে দেশগুলো আছে তারা শুয়োর চাষ করে, শুয়োরকে কাছাকাছি থাকে, জড়িয়ে ধরে শুয়োরের থেকে ছড়ায় H1N1 ভাইরাস দ্বারা। H1N1 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কি না একটা বার্ড ফ্লু, শর্টে কি বলা হয় ফ্লু, একটা বার্ড ফ্লু আর একটা সোয়াইন ফ্লু। বার্ড ফ্লুর ক্ষেত্রে H5N1, বার্ড ফ্লুর ক্ষেত্রে H5N1, সোয়াইন ফ্লুর ক্ষেত্রে H1N1। প্রথমে হিরোশিমা, দ্বিতীয়ত নাগাসাকি, H5N1। এখানে অপশানে যখন দেয় দেখবে কোশ্চেনের সময় N5H1 দিয়ে দেয়, N5H1 ওটা হবে না। ইংলিশ যে লেটার আলফাবেটিক্যালি অর্ডার আছে সেই অনুযায়ী H প্রথমে N পরে, এটা মনে রাখবে। দ্বিতীয়ত হিরোশিমা, তারপরে নাগাসাকিতে পরমাণু বোম পড়েছিল, এটাও মনে রাখতে পারো। তো H5N1। চ ফর কি এডে পইচে, চ ফর কি চৈচক, চৈচক এটাকে কি বলা হয় না চিকেন পক্স। চিকেন পক্স এটাকে আবার কি বলা হয় না গুটি বসন্ত। চিকেন পক্স অথবা গুটি বসন্ত বলা হয়। চ ফর কি চৈচক, চিকেন পক্স, গুটি বসন্ত। পুরো ঘা হয়ে যাবে পুরো শরীরে এরকম করে বেরিয়ে বেরিয়ে ঘা হয়ে যাবে, আস্তে 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 সেই জায়গাগুলো হাড় ফাটা জ্বর হবে, আর প্রচণ্ড পরিমাণে জ্বালা করবে, যন্ত্রণা করবে প্রচণ্ড পরিমাণে, তাতে কি মৃত্যু হয়ে যাবে। আবার সেই খসাগুলো কি করে, এটা এত পরিমাণে এই ভাইরাসটা হয়, সেই যে ঘাগুলো হবে, ঘায়ের সাইডে সাইডে কি হয় যে খসাগুলো ছাড়ে, সেই খসাগুলোর মাধ্যমে এই ভাইরাসটা দ্রুত স্প্রেড করতে থাকে, বাতাসের মাধ্যমে স্প্রেড করতে থাকে, যার কারণে যেখানে হবে দেখবে পুরো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এই রোগটা, মানে এই গুটি বসন্ত চিকেন পক্সটা, মানে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যায় এই চিকেন পক্স। আর নর্মালি এটাতে কি চিকেন পক্সে মানুষের মৃত্যু পর্যন্ত হয়, এতটাই ভয়ানক, এতটাই খতরনাক।
ডেঞ্জার। এখানে খাওয়া দাওয়া সেই ক্ষেত্রে অনেকটা কন্ট্রোলে থাকতে হয়, যার কারণে। তো এই চৈচক, চিকেন পক্স, গুটি বসন্ত, চপরকি, গুটি বসন্ত লিখে নাও। ছোপরকি, ছোটি মাতা, ছোট মাতা, ছোট মাতা বলো না, বসন্ত মা হয়েছে, মানে যেটাকে মা হয়েছে ছোট মাতা। একে কি বলা হয়? স্মল পক্স বলা হয়, স্মল পক্স, স্মল পক্স বলা হয়। একে কি বলা হয়? মিলমিলে বলে বলা হয়। তো এই ছোটি মাতা, স্মল পক্স, ছোটি মা যেটা বলবে বলো, অথবা মিলমিলে বলা হয়। তো এই স্মল পক্স রোগটা কি ছোট ছোট, ওটারে একটা ছোট 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 ও ছোট ছোট থাকবে, ছোট ছোট দাগ দেখা দেবে। সেগুলোর ক্ষেত্রে এটাতেও জ্বর আসে। এটার আকারটা এতটা বৃহৎ না, এর থেকে অনেকটা ছোট। তো এটা হচ্ছে কি স্মল পক্স। লেখা হয়ে গেছে। গ ফর কি? গালসুয়া, গালসুয়া মানে গালফুলা, গালফুলা রোগ। এই জায়গাটা ফুলে যাবে একেবারে, পুরো গাল ফুলে যাবে, যাকে বলা হয় কি মাম্পস। এর আরেকটা নাম আছে কি মাম্পস, গালসুয়া, মাম্পস। এর আরেকটা নাম কি মাম্পস। এই মাম্পস রোগের কারণে কি হয়? মাম্পস ভাইরাসের কারণে হয়। তো এই গাল ফুলা, আমাদের যে প্যারোটিড গ্রন্থি আছে, এই যে এই গ্ল্যান্ডগুলো আছে, 3 জোড়া আছে আমাদের, যে স্লাইভারি গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডগুলো কি হবে না ফুলে যাবে, ফুলে যে এরকম মুখটা ফুলে যাবে একেবারে, পুরো গালগুলো ফুলে যাবে। তো এটা হচ্ছে কি মাম্পস রোগের কারণে হয়, মাম্পস ভাইরাসের কারণে হয়। রোগটার নাম কি মাম্পস, গালসুয়া, গালফুলা যেটা বলবে বলো। তারপরে খ পর কি? খসরা, খ পর কি? খসরা, খসরা। এই খসরা রোগকে কি বলা হয়? আবার হাম বলা হয়। এই খসরাকে আবার কি বলা হয়? হাম, হাম রোগ। এটা বাচ্চা ছেলেদের ক্ষেত্রে দেখবে পুরো যেমন পোড়া পোড়া একবারই পুরো হয়ে যাচ্ছে, একবারই ছোট 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 যেমন পুড়ে গেছে সেই জায়গাটা, এমন দেখা যাবে পুরো, এবারে চুয়া চুয়া ভাব দেখা যাবে একবারে পুরো। খসরা বাচ্চা ছেলেদের ক্ষেত্রে হয় খসরা। এটাকে কি বলা হয়? আবার হাম বলা হয়। লিখে নাও। আর এই খসড়া রোগ, হাম রোগ হলে কোনো অ্যান্টিবায়োটিক থাকে না, নো অ্যান্টিবায়োটিক। এটাকে ছোট ছেলেদের সব থেকে বেশি হয় খসড়া। হি পর কি? হ্যাপাটাইটিস। এই রোগটার নাম কি? হ্যাপাটাইটিস। হ্যাপাটাইটিস। তো এই হ্যাপাটাইটিস, হি পর কি? হ্যাপাটাইটিস। হ্যাপাটাইটিসের যে বিভিন্ন ভাগ আছে, হ্যাপাটাইটিস এ, হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস সি, হ্যাপাটাইটিস ডি। তো হ্যাপাটাইটিস এ, হ্যাপাটাইটিস এ ভাইরাস, একটা হচ্ছে কি হ্যাপাটাইটিস এ ভাইরাস, হ্যাপাটাইটিস বি ভাইরাস, হ্যাপাটাইটিস সি ভাইরাস, আরেকটা কি হ্যাপাটাইটিস ডি ভাইরাস। তো এই হ্যাপাটাইটিস যে ভাইরাস আছে, এটা কি আমাদের লিভারে আক্রান্ত করে, লিভারে আক্রান্ত করে, হেপাটিক সেলকে এখানে আমাদের যে ধ্বংস করে দেয়। লিভারে আক্রান্ত করার ফলে আমাদের কি হয়? হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি রোগ হয়। হেপাটাইটিস এ রোগ যখন হয়, এটা ছড়ায় কিসের মাধ্যমে? হেপাটাইটিস এ খাদ্য, এটা হেপাটাইটিস এ খাবার ও জলের মাধ্যমে ছড়ায়। খাবার, খাদ্য ও পানীয় জলের মাধ্যমে ছড়ায়, পানীয় জলের মাধ্যমে ছড়ায়, পানীয় জলের মাধ্যমে ছড়ায়।
মাধ্যমে ছড়ায়। হেপাটাইটিস এ ভাইরাস খাদ্য ও পানীয় জলের মাধ্যমে ছড়ায়। হেপাটাইটিস বি ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়? হেপাটাইটিস বি ভাইরাস ছড়ায় কিসের মাধ্যমে? না, হেপাটাইটিস বি রক্ত, বীর্য এবং অন্যান্য উপাদানের মাধ্যমে ছড়ায়। রক্ত, বীর্য এবং অন্যান্য উপাদানের মাধ্যমে ছড়ায়। উপাদানের মাধ্যমে ছড়ায়। হেপাটাইটিস বি ভাইরাস কি রক্ত, বীর্য এবং অন্যান্য উপাদানের মাধ্যমে ছড়ায়। হেপাটাইটিস সি ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়? রক্তের মাধ্যমে ছড়ায়। হেপাটাইটিস সি ভাইরাস কাদের মাধ্যমে ছড়ায়? কিসের মাধ্যমে? ব্লাড, রক্তের মাধ্যমে ছড়ায়। হেপাটাইটিস ডি ভাইরাস কিসের মাধ্যমে? যাদের হেপাটাইটিস বি ভাইরাস যারা আক্রান্ত তারাই কেবলমাত্র হেপাটাইটিস ডি ভাইরাসে আক্রান্ত হয়। যারা আগে থেকে হেপাটাইটিস বি আক্রান্ত, যারা হেপাটাইটিস বি আক্রান্ত, হেপাটাইটিস বি এ আক্রান্ত তাদের হয়, মফার কি? হেপাটাইটিস বি আক্রান্ত তাদের হয়, তাহলে হেপাটাইটিস রোগ। মফার কি? মেনিনজাইটিস। মফার কি? না মেনিনজাইটিস। মফার কি? মেনিনজাইটিস। মফার কি? মেনিনজাইটিস। এটা ব্রেন সম্বন্ধীয় রোগের ক্ষেত্রে, ব্রেনের ক্ষেত্রে, ব্রেনের রোগ হয় মেনিনজাইটিস। আলজাইমার, সিজোফ্রেনিয়া, মেনিনজাইটিস, আলজাইমার, সিজোফ্রেনিয়া এগুলো হচ্ছে কি? ব্রেনের রোগ হয়। মাইগ্রেন, মেনিনজাইটিস ব্রেন গঠিত যে রোগ হয় মেনিনজাইটিস। দ্বিতীয়ত কি? আলজাইমার, সিজোফ্রেনিয়া, তারপরে কি? সিজোফ্রেনিয়ার পর মাইগ্রেন, মাথা যন্ত্রণা করে। সিজোফ্রেনিয়া বলতে কি? না সিজোফ্রেনিয়াতে কি হয় না আমরা প্রত্যেকেই দেখবে কোনো না কোনো টাইম প্রত্যেকেই দেখবে একটা কল্পনার জগতে আমরা থাকি, যেটা কল্পনা, নিজস্ব দুনিয়া ছেড়ে আরেকটা কল্পনার জগতে। মাইগ্রেন রোগ, সিজোফ্রেনিয়া রোগটা ম্যাক্সিমাম মানুষের মধ্যেই আছে, তো প্রত্যেকের মধ্যেই মোটামুটি কম বেশি আছে। এটার পরিমাণ যখন আস্তে আস্তে বাড়তে থাকবে, তো বাড়তে বাড়তে সেটা ডিপ্রেশনে তৈরি হয়ে সুইসাইড পর্যন্ত করিয়ে দেয়। তো এটা হচ্ছে কি? একটা ব্রেনের রোগ। আমরা ধরবে নিশ্চয়ই কোনো একটা কিছু করলাম, মনে মনে ভেবে নিলাম আমি এটা করব, এটা করে নেবো, এটা হয়ে গেলাম, এটা করে দিতাম, কিন্তু বাস্তবের সঙ্গে কোনো মিলেই নেই। সেটা মনে মনে একটা আলাদা দুনিয়া তৈরি করে নিলে নিজেই। তো সেটা কি? সিজোফ্রেনিয়া রোগের কারণে হয়। মাইগ্রেন, মাথা যন্ত্রণা করে। পর কি? হারপিস, পর কি? হারপিজ। আর পর কি? রেবিস। হারপিজ, পর কি? না রেবিস। পর কি? রেবিস। এটা কি? জলাতঙ্ক রোগ যাকে বলা হয়, জলাতঙ্ক। রেবিস জলাতঙ্ক রোগ হয়।
এই জলাতঙ্ক রোগ, রেবিস ভাইরাসের কারণে হয়। তো এই জলাতঙ্ক রোগ যখন হয় কি মানে আমাদের ব্রেনকে কমপ্লিটলিভাবে ধ্বংস করে দেয়। আর এই জলাতঙ্ক রোগ যদি হয়ে যায় কমপ্লিটলি মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই। একবার যদি জলাতঙ্ক হয়ে যায় 100% মৃত্যু অনিবার্য। জলাতঙ্কর মৃত্যু কি 100% অনিবার্য। এই খসড়া, হাম, তারপরে জলাতঙ্ক, এগুলোর কি মৃত্যু মানে অনিবার্য। এগুলোতে মৃত্যু হবে, কোনো ওষুধ নেই, এগুলো কোনো ট্রিটমেন্ট পাবে না তখন আর, যদি একবার জলাতঙ্ক হয়ে যায়। কারণ জলাতঙ্ক রোগের ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিন যদি আগে থেকে নিয়ে থাকো তাহলে আমাদের কি জলাতঙ্কের ভ্যাকসিন নিয়ে থাকলে হয়ে যাবে। তারপরেও যদি টিকাতে কুকুরে কেটে দিল, কুকুরের কামড়ের ফলে হয়, কুকুরে যদি কামড়ে দেয় তার জলাতঙ্ক রোগ থাকে, তখন সেই ক্ষেত্রে হবে রেবিস ভ্যাকসিন আমাদেরকে নিয়ে নিতে হবে। যদি কুকুরে প্রথমে দেবো একটা টেটবেক দিবে, তারপরে পরপর ইঞ্জেকশানে দিবে। প্রথম দিন 7 দিন, তারপরে 14 দিন, 21 দিন, 28 দিন, এরকম করে 6টা-7টা ইঞ্জেকশন দিবে। স্কিনে দেয় এখন ইঞ্জেকশানগুলো সব। তো এই জলাতঙ্ক রোগের টিকা আমাদেরকে নিয়ে নিতে হবে, তাছাড়া মানে প্রচুর ভয়ঙ্কর। কুকুরে কামড়ালে কিন্তু টিকা অবশ্যই নিবে, কারণ একবার যদি জলাতঙ্ক রোগ হয়ে যায়, জলকে দেখলে, জল খাবে কি না, পানীয় জল দেখলে ভয় পাবে, তাকে ইঞ্জেকশন দিয়ে দিয়ে কোনোরকম স্যালাইনের মাধ্যমে তাকে স্যালাইন চালিয়ে বাঁচিয়ে রাখা হয়। মানে মৃত্যু 100% অনিবার্য। সে যে কোনো জিনিস, জলটাকে দেখলেও সে ভয় পাবে। পুরো বাতাস চলছে তো এই বাতাসটাকে দেখেও ভয় পাবে। তো এগুলো হচ্ছে কি না জলাতঙ্ক রোগের কারণ। তাহলে এটা পুরো শর্টকাট টিক্স। এডে পৌঁছে ছোক খসড়া হিম হরে, এ পর কি এডস, ড পর কি ডেঙ্গু, প পর পোলিও ইনফ্লুয়েঞ্জা, তারপরে কি চৈচক চিকেন পক্স অথবা গুটি বসন্ত, ছোটি মাতা অথবা স্মল পক্স, মাম্পস গালসুয়া অথবা মাম্পস, তার খসড়া অথবা হাম, হি পর কি হেপাটাইটিস অথবা জন্ডিস যেটাকে আমরা বলে থাকছি, ম পর কি ম্যানিনজাইটিস, আলজাইমার, সিজোফ্রেনিয়া, মাইগ্রেন, এগুলো ব্রেনের রোগ সংক্রান্ত। হ পর কি হারপিস, র পর কি রেবিস। তাহলে এডে পৌঁছে ছোক খসড়া হিম হরে, র পর কি রেবিস। তো এগুলো হচ্ছে আমাদের সমস্ত কিছু কি ঘটিত রোগ, এগুলো হচ্ছে সব ভাইরাস ঘটিত রোগ। এই ভাইরাস ঘটিত রোগগুলোকে আমরা এক জায়গায় নিয়ে এসে জানলাম। এবারে এই রোগগুলো, ভাইরাস ঘটিত রোগের ক্ষেত্রে ইজি কি, এদের এই রোগগুলোর ক্ষেত্রে রোগের নাম অনুযায়ী ভাইরাসের নামটা। তো ভাইরাসের নামগুলো আমরা জানবো, সেটা খুবই ইজি আছে, এগুলো লিখে নাও। হয়ে গেছে? এখান থেকে যে মেন জিনিসগুলো, সেগুলো আমরা কি কি লিখব? এডস, যেমন এডসের পুরো নাম কি? এডসের পুরো নাম অ্যাকিউরেট ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রোম। অ্যাকিউরেট ইমিউনো ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রোম। অ্যাকিউরেট ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রোম। এডসের পুরো নাম কি? এইচআইভির পুরো নাম কি? হিউম্যান ইমিউনো ভাইরাস। হিউম্যান ইমিউনো ভাইরাস। হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। এইচআইভির পুরো নাম কি? হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস।
এইচআইভির পুরো নাম। তো এই এইচআইভি রোগ আমাদের যদি জাজ করতে হয়, ট্রিটমেন্ট করার জন্য টেস্ট করতে হয়, সেই টেস্টের নাম কি না এলাইসা, এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট এসে, এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট এসে। এনজাইম লিঙ্কড ইমিউনো, এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট এসে, এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট এসে। যদি এইচআইভি রোগের টেস্ট করা হয় সেই টেস্টটার নাম কি না এইচআইভি টেস্ট। এই এইচআইভি টেস্ট যখনই করা হয়, যদি ব্লাড ডোনেশন করা হয়, তো ব্লাড ডোনেশন করার সময়, রক্তদানের সময় আমাদের এইচআইভি রোগ ছড়িয়ে যায়। তো যাতে এই এইচআইভি রোগ না ছড়ায় সেজন্য কি করা হয় না আমাদের এই এলাইসা টেস্ট করে তারপর অন্যজনকে ব্লাড দেওয়া হয়। সেজন্য ব্লাড ডোনেট করা খুবই ভালো জিনিস। ব্লাড ডোনেট করলে কারোর মধ্যে কোনো কিছু যদি ব্লাডের মধ্যে রোগ থাকে সেই রোগগুলো ধরা পড়ে যাবে, ফ্রিতে চিকিৎসা হয়ে যাবে। ব্লাড ডোনেট করা অত্যন্ত ভালো জিনিস, অন্যজনেরও জীবন বাঁচবে। এলাইসা টেস্ট করা হয়। ডেঙ্গুতে কোন ভাইরাস থাকে না ডেঙ্গু ভাইরাস। তো ডেঙ্গুতে কি, ডেঙ্গু রোগের ক্ষেত্রে কোন ভাইরাস থাকে, এখানে হিউম্যান এইডসের ক্ষেত্রে হিউম্যান ইমিউনো ভাইরাস, এইচআইভি ভাইরাস। ডেঙ্গুর ক্ষেত্রে কোন ভাইরাস থাকে, ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গুর ক্ষেত্রে, ডেঙ্গু রোগের ক্ষেত্রে কোন ভাইরাস থাকে না ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু ভাইরাসের 4টা ভেরিয়েন্ট আছে, ডেঙ্গু ভাইরাস। এর 4টা যে ভেরিয়েন্ট আছে DENV, NV1, DENV2, DENV3, DENV4, DENV4। যেমন করোনা ভাইরাস, করোনা ভাইরাসের অনেকগুলো যেমন ভেরিয়েন্ট থাকে, তেমনি ডেঙ্গু ভাইরাসেরও অনেক ধরনের ভেরিয়েন্ট আছে। কোভিড-19 এরকম যে অনেকগুলো করোনা ভাইরাসের আছে, অনেকগুলো ভেরিয়েন্ট পরপর বেরিয়েছে, সেম ডেঙ্গুরও এরকম ভেরিয়েন্ট আছে। সেই ভেরিয়েন্টগুলো বলা হয়েছে ডেঙ্গু ভাইরাস। এই ডেঙ্গু ভাইরাস কোন ভাইরাস পরিবারে, ফ্ল্যাভিরিডে ভাইরাস পরিবারে। কোন ভাইরাস পরিবারের না ফ্ল্যাভিরিডে। ভাইরাস পরিবারের অন্তর্গত। ফ্ল্যাভিরিডে ভাইরাস পরিবারের অন্তর্গত। ডেঙ্গু ভাইরাস কি না ফ্ল্যাভিরিডে ভাইরাস পরিবারের অন্তর্গত। তারপরে কি পোলিও, কোন ভাইরাস না পোলিও ভাইরাস, ইন্ট্রো ভাইরাসও বলা হয় একে। পোলিও ভাইরাস, পোলিও ভাইরাস। পোলিও ভাইরাস কোন ভাইরাস ফ্যামিলির অন্তর্গত না পিকোরনাভিরিডি ভাইরাসের অন্তর্গত। কোন ভাইরাস পরিবারের না পিকোরনাভিরিডি ভাইরাস পরিবারের অন্তর্গত। ভাইরাস পরিবারের অন্তর্গত।
পিকোরনা ভিরিডি ভাইরাস পরিবারের অন্তর্গত। পোলিও ভাইরাস কোন ভাইরাস পরিবারের অন্তর্গত? না পিকোরনা ভিরিডি ভাইরাস পরিবারের অন্তর্গত। কোন ভাইরাস? না পোলিও ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জাটা বলেই দিয়েছি। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কি? ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা কি? ইনফ্লুয়েঞ্জাকে শর্ট ফর্মে কি বলা হচ্ছে? ফ্লু। ফ্লু এটা দুই ধরনের হয়, একটা সোয়াইন ফ্লু, সোয়াইন ফ্লু, আর একটা কি হয়? বার্ড ফ্লু। বার্ড ফ্লু। সোয়াইন ফ্লু কি হয়? H1N1 ভাইরাস দ্বারা। বার্ড ফ্লু হয় H5N1 দ্বারা। বার্ড ফ্লু কি হয়? H5N1 দ্বারা। ইনফ্লুয়েঞ্জা হয়ে গেল। এরপরে কি না গুটি বসন্ত। চিকেন পক্স, চিকেন পক্স অথবা গুটি বসন্ত। চিকেন পক্স অথবা গুটি বসন্ত, এটা কি? ভেরিসেলা, ভেরিসেলা। চিকেন পক্স অথবা গুটি বসন্ত কোন ভাইরাস দ্বারা আক্রান্ত? ভেরিসেলা জোস্টার ভাইরাস। ভেরিসেলা জোস্টার ভাইরাস। চিকেন পক্স অথবা গুটি বসন্ত ভেরিসেলা জোস্টার ভাইরাস দ্বারা আক্রান্ত। চিকেন পক্স অথবা গুটি বসন্ত ভেরিসেলা জোস্টার ভাইরাস দ্বারা আক্রান্ত। স্মল পক্স, স্মল পক্স ভেরিওলা ভাইরাস দ্বারা আক্রান্ত। ভেরিওলা ভাইরাস দ্বারা আক্রান্ত। ভেরিওলা ভাইরাস, ভেরিওলা ভাইরাস, স্মল পক্স ভেরিওলা ভাইরাস। তারপরে কি স্মল পক্সের পরে মাম্পস হচ্ছে, মাম্পস ভাইরাস। ওটা সোজা মাম্পস, এগুলো আসবে না। মাম্পসের ভাইরাস নেম কি? মাম্পস ভাইরাস, মাম্পস ভাইরাস, মাম্পস, মাম্পস ভাইরাস। তারপরে কি হাম খসরা, খসরা, হাম। হাম অথবা খসরা কোন ভাইরাস দ্বারা আক্রান্ত? না রুবেওলা ভাইরাস দ্বারা। রুবেওলা, রুবেওলা ভাইরাস দ্বারা আক্রান্ত। রুবেওলা ভাইরাস দ্বারা আক্রান্ত। খসরা অথবা হাম রোগ বাচ্চাদের যেটা হয় সেটা কি দ্বারা আক্রান্ত? না রুবেওলা ভাইরাস দ্বারা আক্রান্ত। রুবেওলা ভাইরাস দ্বারা আক্রান্ত। তারপরে কি হেপাটাইটিসটা তো বলা হয়েছে। তারপরে হেপাটাইটিসের যে ভাইরাস থাকে, হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস ডি ভাইরাস। তারপর রেবিস জলাতঙ্ক, জলাতঙ্ক রেবিস। রেবিস কোন ভাইরাস দ্বারা আক্রান্ত? রেবিস কোন ভাইরাস দ্বারা? না রেবিস লিসা ভাইরাস, যেটাকে বলা হচ্ছে কি রেবিস। রেবিস জলাতঙ্ক রোগের জন্য কোন? না জলাতঙ্ক রেবিস লিসা ভাইরাস। রেবিস লিসা ভাইরাস জলাতঙ্ক রোগের জন্য কোন ভাইরাস? রেবিস লিসা ভাইরাস। RABV শর্টে কি লেখা হয়? RABV। তো এইগুলো হচ্ছে সমস্ত ভাইরাস গঠিত রোগ এবং সেই ভাইরাসের নাম আজকের ক্লাসে আলোচনা করা হলো। তো ভাইরাস গঠিত যে রোগগুলো তাদের কারণগুলো কি কি কারণে হয় এর মধ্যেই থাকবে, দেখবে এগুলো খুব ভালোভাবে করবে।
আজকের ক্লাস এই পর্যন্তই।